আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। এটি হচ্ছে একটি সন্ধ্যার সময়। যাচ্ছি লং ড্রাইভে। আসলে আমাদের প্রায় বের হওয়া হয় সন্ধ্যার সময়, কারণ উনি দিনের বেলায় ব্যস্ত থাকেন। মাঝে মাঝেই আমার খুব ইচ্ছে করে প্রকৃতির কাছে যেতে। যখন আমার মনটা খুব ভালো থাকে তখন, আবার আমার মনটা যখন খারাপ থাকে তখনও। আসলে তোমরা যখন অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে লাকি আপু তুমি এত ভালো থাকো কিভাবে, আসলে আমি ভালো থাকি এভাবেই। কারণ মন ভালো বা মন খারাপ থাকলে যদি আমরা প্রকৃতির কাছে চলে যাই, প্রকৃতির সৌন্দর্য দেখি, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসাটা কিন্তু বেড়ে যায়। আর নিজের মনটাও হয়ে যায় অনেক উদার। আমার মনটা এই জন্যই এত উদার আর এত ভালোবাসা ভরা আমার এই মনটা। আর সবচেয়ে বেশি আমি সবসময় ভালো থাকি এজন্যই যে তোমাদের যে ভালোবাসাটা আমি সবসময় পাচ্ছি আর পাই, এজন্য আমি সবসময় এত ভালো থাকি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। ইউটিউবে এসে তোমাদের যে ভালোবাসাটা আমি সবসময় পাই, এটা কখনো আসলে আমি আশাই করিনি। তোমাদের দেয়া এটা হচ্ছে আমার জন্য দোয়া। আসলে আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, এটি হচ্ছে চিরন্তন সত্য। আমি ঢাকার মেয়ের জোড়া রেখেছেন সিলেটে, ভালোই করেছেন। কারণ আমি তো প্রকৃতির সৌন্দর্য সবসময় আগে থেকেই ভালোবাসতাম। আর এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ আমি ঢাকার কোথায় পাবো? ঢাকায় আগে এগুলো খুঁজতে হবে, তারপরে পেতে হবে। আর সিলেটে বের হলেই হচ্ছে এত সুন্দর প্রকৃতি। আর এত সুন্দর প্রকৃতিতে থাকতে কার না ভালো লাগে? আরামের দিন আমার প্রায় শেষ। কারণ এই যে দেখতে পাচ্ছ, আমার মেয়ের স্কুল থেকে বই দিয়ে দিয়েছে। ওদের এই বইগুলো বুক লিস্ট অনুযায়ী আমরা টাকা দেওয়ার পর বইগুলো বাইরে থেকে আনিয়ে দেয়, যার জন্য একটু সময় লাগে। তো এই যে দেখো, আমার মেয়ের এই বইগুলো চলে এসেছে। ওদের স্কুলটা আসলে খুবই ভালো, কারণ ওদের স্কুলের বাচ্চাদের তেমন কোনো চাপই দেওয়া হয় না। আর বাসায় সপ্তাহে 2 দিন শুধু হোমওয়ার্ক দেওয়া হয়, আর বাকি যা স্টাডি রয়েছে তা স্কুলের মধ্যেই কমপ্লিট করে ফেলা হয়। আসলে ছোট ছোট বাচ্চাদেরকে এত বেশি চাপ দেওয়া ঠিক না। অনেকেই ভাবে যে ইংলিশ মিডিয়াম স্কুল এটা কেমন, এখন মারা শুধু ইংলিশ মিডিয়াম করে। আসলে এটা ভুল। ইংলিশ মিডিয়ামে দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আলাদা নাকি যে বেসিক নলেজগুলো, সেই নলেজগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামের এই স্কুলগুলোতে অনেক বেশি দেওয়া হয়। ওরা শুধু বইয়ের ওপর ডিপেন্ড না। যেমন আমার মেয়ের যে স্কুল, এই যে দেখতে পাচ্ছ এখানে বইয়ের সংখ্যা কিন্তু একদমই কম। এই যে ইসলাম শিক্ষাও ওদের দেওয়া হয়, ইসলাম শিক্ষা সাবজেক্টের ওপর ওদের 2টি বই। আর রয়েছে ম্যাথেও রয়েছে প্রায় 2টি বই। আর এই যে দেখতে পাচ্ছ ইংলিশে রয়েছে একটি হচ্ছে লার্নিং বুকস, একটি হচ্ছে অ্যাক্টিভিটিস বুক। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো ডায়েরি, প্রতিদিন কি করবে, কি পড়া, এগুলো সব লিখে দেয়, বা ক্লাসে কি পড়াচ্ছে যেন আমরা প্যারেন্টসরা বাসায় বসে থেকেই দেখতে পারি সেগুলাই। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাথের কিন্তু 3টি সাবজেক্ট, আর বাচ্চাদের জন্য কিন্তু ম্যাথ, ইংলিশ এটা খুবই জরুরি। কারণ বাংলাটা যেহেতু আমাদের মাতৃভাষা, এটা আমাদের মাধ্যমে কথা বলার মাধ্যমে চলার মাধ্যমে ওরা শিখে যাবে। আর রয়েছে সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, তবে সোশ্যাল স্টাডিজ আর বাংলা বইটি এখনও আসেনি। এই যে দেখতে পাচ্ছ সায়েন্সেরও ওদের রয়েছে 3টি, একটি হচ্ছে সায়েন্স স্কিল, একটি হচ্ছে সায়েন্স চ্যালেঞ্জ, আর একটি হচ্ছে সায়েন্স লার্নার বুকস। আসলে বাচ্চাদেরকে জ্ঞান বৃদ্ধি করার জন্য বেশি ম্যাথ আর সায়েন্সের ওপরই ওরা বেশি জোর দেয়। আর এছাড়া ওদের নাকি যে বেসিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে ওগুলাই কিন্তু ওরা বেশি শিক্ষা দেয়। তো এজন্য আসলে স্কুলটা আমার পছন্দ, কারণ এখন আমি দেখি অন্যান্য স্কুলে বাচ্চাদেরকে A+ পেতেই হবে, আর পড়াশোনার এত বেশি চাপ যে বাচ্চারা খেলার সময়ও পায় না। এই ক্ষেত্রে আমি অনেকটাই নিশ্চিন্ত। এই যুগের মাদের আসলে অনেক দায়িত্ব। যেমন আগে যখন আমাদেরকে বই দিত, তখন আমরা বই নিয়ে এসে নিজেরাই আগে খুলে টুলে দেখে পড়তে বসে যেতাম, দেখার জন্য যে আমার নতুন বইটিতে কি রয়েছে। একটা আনন্দই অন্যরকম, যেটা এখনকার বাচ্চাদের মধ্যে নেই।
এখনের বাচ্চাদের মধ্যে ওদের বই নিয়ে এসে আমাদেরকেই আগে দেখতে হয় যে বইয়ের মধ্যে কি আছে আর কি নেই, কোন সাবজেক্ট একটু হার্ড, কোন সাবজেক্ট একটু ইজি। সময়ের সাথে সাথে শুধু পড়াশোনার পদ্ধতি পরিবর্তন হয়নি, বরং সময়ের সাথে সাথে আসলে ফিলিংসগুলোও পরিবর্তন হয়ে গিয়েছে। নতুন বইয়ের যে একটা আনন্দ, যেটা নাকি আমরা ফিল করতাম, সেটা এখনকার বাচ্চারা একদমই করে না। তো যাই হোক, ওর বইগুলো আমি সব দেখে এখন ব্যাগ গুছানোর পালা। ব্যাগ ওর এটা খুব ফেভারিট ব্যাগ, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার মেয়ে ওর পাপার খুব খুব বেশি আদরের। মেয়ে যদি কোনো কিছু আবদার করে সেটা অবশ্যই দিতে হবেই হবে, বাবা বলে কথা। আসলে সন্তানের সাথে বাবা আর মেয়ের যে সম্পর্কটা, সেটা অনেক অন্যরকম একটা সম্পর্ক। আর এটা আমার থেকে ভালো কেউই বোঝে না, কারণ আমার আব্বুর সাথে আমার বন্ডিংটা ছিল সবচেয়ে বেশি। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে ব্যাগ গোছাচ্ছে, আলহামদুলিল্লাহ এগুলো ক্ষেত্রে আমার মেয়ে খুবই দায়িত্বশীল। এগুলো আমি ওকে নিজে নিজেই করতে দেই, কারণ বাচ্চাদেরকে আসলে ছোট ছোট কাজ, ছোট ছোট কিছু দায়িত্ব ওদেরটা ওদের ওপরেই ছেড়ে দেওয়া ভালো। প্রথম পর্যায়ে ওরা একটু ভুল করবে, একটু লেট করবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। আমার মেয়ে প্রতিদিন এই সময় স্টাডি কমপ্লিট করে ওর ডায়েরি দেখে পরের দিনের যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো নাকি ক্লাস হবে, ওইগুলো বইগুলো সবই ওর ব্যাগে গুছিয়ে নেয়। এই ক্ষেত্রে আসলে আমি খুবই ভাগ্যবতী মাও বলা যায়। তবে এই আরামটি বেশি দিন থাকবে না, কারণ যখন ছেলেকে ভর্তি করাবো তখন আমাকে সকালবেলা উঠতে হবে, ওকে রেডি করতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে, এবং হয়তো ওর সাথে বসেও থাকতে হতে পারে। কারণ মেয়েও যখন ছোট ছিল তখন এই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হতো। এখন যেহেতু মেয়ে বড় হয়েছে, ওর পাপাই ওর জন্য সব কিছু করে দেয়, আর মেয়ে নিজে নিজে অনেকটাই রেডি হয়ে যেতে পারে। তো এই যে দেখো, আমার মেয়ে যাচ্ছে সকালে সকালে স্কুলে। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, ইলিশ ফ্রাই খেতে চাইলে আসো আমার বাড়ি। আসলে এখন ইলিশের সিজন, যেখানেই তাকাই সেখানেই ইলিশ। বাসায়, বাইরে, ওয়াইটিতে, সব জায়গায় শুধু ইলিশ আর ইলিশ। অবশ্য ইলিশ থাকবে নাই কেন, মাছের রাজা যে ইলিশ, আর আমাদের জাতীয় মাছ তো হচ্ছে ইলিশ। তো উনি ইলিশ মাছ নিয়ে এসেছেন, আর উনি সবসময় ইলিশ মাছটা কেটেই আনেন, কিন্তু এবার আমি বলেছি যে না, এবার আস্ত আনবেন, আমি কেটে দেখব যে আমি পারি কি না। আসলে আমি কোনো ধরনের মাছই কাটতে পারি না, উনি সবসময় কেটে নিয়ে আসেন। তো বড় ইলিশের পাশাপাশি কিছু শোল মাছও নিয়ে এসেছিলেন, কারণ আমার ঘরে ইলিশের পাশাপাশি শোল মাছটাও অনেক বেশি খাওয়া হয়। তো আমি মাছ আসলে সবসময় এভাবে করে ধুয়েই রাখি, সেটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো। তো ইলিশ মাছ এনেছে 5টা, 4টা এনেছে আস্ত আর একটা এনেছে কেটে, কারণ ওই যে উনি যখনই নিয়ে আসেন আর সেটা আমাকে সাথে সাথে ধুয়ে টুয়ে রেডি করে একদম ভেজে দিতে হয়, আর সেটার খাওয়ার স্বাদই আলাদা। এটা খেয়ে যখন উনি সুখের একটা ঢেকুর তুলে, তখন আমার কাছে অন্যরকম একটা ফিলিংস জাগে। ইলিশ মাছ ভাজা সবাই জানো যে কীভাবে ভাজতে হয়, এটা কোনো রেসিপি না। আসলে ব্লগিংয়ে আমরা তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারি, তাই ইলিশ মাছের ভাজাটাও শেয়ার করলাম।
টাটকা টাটকা ইলিশ বাজার থেকে এনে ফ্রিজে না রেখে এভাবে করে যদি আমরা ভেজে নেই তাহলে এটার স্বাদটাই কিন্তু একদমই অন্যরকম। ফ্রিজে রেখে কিছুদিন খেলে সেটার স্বাদটা একদম প্রথমের মতো থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ আমি সবসময় ভাজার ক্ষেত্রে এই সয়া সসটা ইউজ করি। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণটা দিব একদম পরিমাণ মতো, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। তো যাই হোক, তোমাদের যদি ইলিশ মাছ খেতে ইচ্ছে করে আর লাকির হাতের, তাহলে অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে সিলেটের সুন্দর প্রকৃতি দেখবে আর মজার মজার ইলিশ মাছ খাবে। দেখো, জাদু করে আমি মিক্স করে ফেললাম। আমার হাতে হলুদ ভরেনি, মরিচ ভরেনি, কিছুই ভরেনি, কিন্তু ইলিশ মাছটা কিন্তু মাখা মাখা হয়ে গেল। লাকির হাতের ইলিশ মাছ বলে কথা। তো আমি তো তোমাদের সাথে কথা বলার সময় মনেই থাকে না কখন যে সময় চলে যায়। সময় শেষ হয়ে যাওয়ার আগেই বলে নিই, তোমরা নাকি যারা আমার ভিডিওগুলি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এতে করে তোমাদের জন্য ভালো আর আমার জন্য তো অনেক ভালো। আমি দেখাতে পারবো তোমাদের সিলেটের প্রকৃতির সৌন্দর্য, আমার হাতের মজার মজার রান্নার রেসিপি, সব কিছু। আর মাঝে মাঝে একটু দুষ্টুমিও করব। তো দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি তেলটা বেশি গরম করি না, হালকা গরম করার পর আমি ফিশগুলো দিয়ে দিই, কারণ বেশি গরমের মধ্যে দিলে একদম তেল ছিটা চলে আসে। আর মাছ ভাজতে গেলে আমার হাতে তো তেলের ছিটা লাগবেই লাগবে। এজন্য আসলে কোনো কিছু ভাজতে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব, আমার উনির পছন্দ বলে কথা। তো দেখো, ফটাফট দিয়ে ঝটপট হয়ে গিয়েছে আমার ইলিশ ফ্রাই। আর এটা যেহেতু একদম টাটকা ইলিশ, খুব সাবধানেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ ইলিশ মাছ এমনিতে একটি সফট মাছ। আর এটা যদি বাজার থেকে এনে সাথে সাথে ফ্রাই করা হয় বা রান্না করা হয় তাহলে তো খুব সাবধানেই রান্না করতে হবে, কারণ অল্প একটু অসাবধানতার জন্যই ভেঙে যেতে পারে। পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই তোমরা অনেকে এবার ভেবো না যে লাকি কি ইলিশ মাছ ফ্রাই দেখাচ্ছে, এটা একটা কাজ হলো। আসলে এটা আমার প্রতিদিনের যা কাজ, মাঝে মাঝে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে ভালোই লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো তোমরা তো দেখলে আমি কিভাবে মাছটা ফ্রাই করি। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি মশলা ছাড়া এভাবেই ভাজা ভাজা করে দিই, কারণ আমার উনি এভাবেই পছন্দ করেন। তো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর তোমরা খেয়ে নাও আমার হাতের ইলিশ মাছ ভাজা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আর ভালোবাসার কথা তো বলতে হয় না, সেটা অবশ্যই বাসবে। ওকে, আল্লাহ হাফেজ।